This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। হটস্পট মানে সারাদিনের গুরুত্বপূর্ণ খবরের ইন ডিটেল আপনাদের সামনে পৌঁছে দেওয়া। আচ্ছা, ফুটবলের ময়দান হোক বা রাজনীতির ময়দান, সেখানে কখনো সেম সাইড গোল দেখেছেন? মজা পেয়েছেন? মজা পাবেন, আজকে এইটুকুনি গ্যারান্টি আমি দিতে পারি। তবে আজকে হটস্পটের ইস্যুগুলোর সঙ্গে পরিচয় করে দিই। হটস্পটে আজকে প্রথম ইস্যু এক বিধায়ককে নিয়ে। অসিত মজুমদার তার অস্বস্তি। কেন অস্বস্তি, কেন সেম সাইডে গোল বলছি আমরা, জানাবো। দ্বিতীয় ইস্যু কি? পরিযায়ী খুন, রাজনীতির গন্ধ। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ীদের উপর কিছু হলে বা পরিযায়ী খুনের মতন ঘটনা ঘটলেও প্রত্যেকটা জায়গাতে রাজনীতির গন্ধ পাচ্ছে রাজ্যের শাসক দল। সেটা দেখাবো ইন ডিটেল আপনাদের সামনে। তৃতীয় বিষয় পাচার পর্ব 3। আমরা বেশ কয়েকদিন ধরে TV9 বাংলা সবসময় মানুষের পাশে থেকে মানুষের খবর আমরা তুলে ধরি, কিন্তু পাচার পর্বে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এলো পুলিশের কাছে? উত্তরবঙ্গে যারা ইতিমধ্যে পাচার হয়ে গিয়েছে তাদের কি অবস্থা এই মুহূর্তে জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে আমরা হুগলি দিকে নজর রাখি। ওই যে বলছিলাম না সেম সাইডের গোলের কথা, সেম সাইডের গোল কে করেছেন জানেন? হুগলি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এবং ডিফেন্ডারের পায়ে লেগে নয়, নিজেই সেম সাইড গোল করে বসেছেন। মানে আমরা ফুটবল ময়দানে কি দেখি, ডিফেন্ডারের পায়ে গোল লেগে অনেক সময় সেম সাইড গোল হয়ে যায়, কিন্তু যখন প্লেয়ার নিজেই সেম সাইড গোল করে বসে তখন কি পরিস্থিতি হয় সেটাই দেখাবো। পোর খাওয়া রাজনীতিক হুগলি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথা বলছি। তিনি আজ যা কাণ্ড করলেন সেটাই এবার দেখাই। বিধায়ক মশাই গিয়েছিলেন ব্যান্ডেল ESI হাসপাতাল পরিদর্শনে। সোজা চলে যায় হাসপাতাল সুপারের ঘরে, আর সেখানে গিয়ে বিধায়ক মশাই অভিযোগ করেন হাসপাতালে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, যোগ্যতার বদলে সুপারিশে লোক ঢোকানো হয়েছে। ব্যাস, একেবারে সেম সাইড গোল করে বসলেন অসিত মজুমদার। তার উত্তরে সুপার কি বললেন জানেন? বিধায়ককে কি বললেন জানেন? নিয়োগ তো বিধায়ক মশাইয়ের সুপারিশেই হয়েছে। তার মানে বুঝতে পারছেন, অসিত মজুমদারের সুপারিশেই নাকি হাসপাতালে নিয়োগ হয়েছে। আর সেই বিষয়টাই বিধায়ক মশাই গিয়ে সুপারকে প্রশ্ন করেন যে আপনারা তো যোগ্যতার বদলে চাকরি দেন না, আপনারা চাকরি দেন সুপারিশের বিনিময়ে। আর সেই সুপারিশ নাকি বিধায়ক অসিত মজুমদার নিজেই দিয়েছেন। একবার শুনুন সেখানকে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী সচিবালয় চিঠি হয়েছে, লেভেল কমিশনারের চিঠি হয়েছে, আমি ঢুকিয়েছি, উনি ঢুকিয়েছে, এমএলএ সাহেব ঢুকিয়েছে। আমরা সুপারকে না, সুপারের চিঠি নয়, চিঠি আমার কাছে আছে। মুখ্যমন্ত্রী সচিবালয় চিঠি হয়েছে, লেভেল কমিশনারের চিঠি হয়েছে। শুনেন, সুপার পরিষ্কার বলছেন আপনার সুপারিশেই তো নিয়োগ হয়েছে। আর সুপারের এই কথা শুনে বিধায়ক মশাই রীতিমতো তো থ মেরে গেলেন। দাদার সেম সাইড গোলে কোথাও অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তার অনুগামীরাও। এক তৃণমূল কর্মী সুপারের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করে দেন। উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? আমার কি নাম আছে? ঠাকুর ঘরে কি আমরা ঝগড়া করিনি? যত ঝগড়া আপনি কোন ঝগড়া বাগাচ্ছেন? আপনি এরা কোন ঝগড়া বাগাচ্ছেন? আপনি কি করেন আমি জানি। এখানে কাছ থেকে পড়ে গেছেন আপনি। আর ক্যামেরার সামনে এত কাণ্ড, অস্বস্তিতে পড়ে অসিত বাবু যেন বরফের মতো গলে জল হয়ে গেলেন। সুপারকে একেবারে গুড সার্টিফিকেট দিলেন। আর তার মোবাইলে মাঝে মধ্যে অভিযোগও আসে, সেই অভিযোগের ভিত্তিতেই নাকি তিনি দেখতে এসেছিলেন। ঝগড়া তো হয়নি, মানে আমরা যে পরিস্থিতি দেখলাম, যে ভিডিও দেখলাম, রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে, সেটা তো হয়নি। এরকমই তো বলছেন অসিত মজুমদার। আমার কথা আমরা বলবো, ওনার কথা উনি বলবে। ব্যক্তিগত ঝগড়াঝাটিতে যা ঠিক নয়। ESI হসপিটালে অবৈধভাবে কি কর্মী নিয়োগ হয়নি? না না, এটা নিয়েও কোনো কথা নেই, ঠিক নয়, ঠিক নয়। এটা কন্ট্রাক্টরের আন্ডারে ESI নেয় নাকি? হাসপাতাল সুপারের দাবি, হাসপাতালের উন্নয়নের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। শুনুন সুপারের বক্তব্য। কিছু করার নেই, আমি চেষ্টা করছি, আমি তো বসে নেই, আমি সবসময় চেষ্টা করছি, ছোটাছুটি করছি, সমস্ত রকম ডাক্তার নিয়ে এসেছি, সবকিছুই ভালো হয়েছে, চেষ্টা করছি। আমি তো এই মাত্র 3 বছর এসেছি,
একটা 84 সালের হাসপাতাল, আমি 3 বছরে আমূল ভুল পরিবর্তন করতে পারবো না। দেখো, যাকে ঘিরে এত বিতর্ক, তাকে ঘিরে আগেও বেশ কয়েকবার বিতর্ক হয়েছে। মানে অসিত মজুমদার, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক মশাইকে কখনো আমরা দেখেছি লাঠি নিয়ে তাড়া করছেন বিজেপি কর্মীদের, এমনকি লাঠি দিয়ে পিটিও দিচ্ছেন। আমরা এই ভিজুয়ালটা আপনাদেরকে দেখাবোই। কখনো বিধায়ক মশাই লাঠি দিয়ে পেটাচ্ছেন, আবার কখনো নিজের যোগ্যতা নিয়ে নিজেই প্রশ্ন তুলে বসছেন। আমি একটা চাকরি করে কত মাইনা পেতাম, 40,000, 50,000, 60,000। আমি এমএলএ হওয়ার পর 1 লাখের উপরে মাইনা পাই, 5 লক্ষ টাকা বছরে প্লেনে ওড়ার জন্য পাই, আনলিমিটেড রাজধানীর মতো ট্রেনে আনলিমিটেড ট্যুর অ্যাটেন্ডেন্ট নিয়ে ঘোরার সুযোগ পাই, আর মেডিকেল বিল আনলিমিটেড পাই। আমার এই যোগ্যতা আছে। অভিযোগ, দলের তরফে বিধায়কের বিরুদ্ধে এখনো সেভাবে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। এই যে এতগুলো ঘটনা দেখলাম, তাতে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তাহলে কি আগামী দিনেও এমন আর সেম সাইড গোল আমরা দেখতে পাবো অসিত মজুমদারের দিক থেকে? উত্তরটা আপাতত তোলা থাকলেও দেখুন, রাজনীতির ময়দানে ইস্যুর তো অভাব নেই। সেই কোভিড কাল থেকে পরিযায়ী নিয়ে দরজা চলছে। সেই পরিযায়ী শ্রমিকদের এবার একটু নজরে রাখি, কারণ এই মুহূর্তে তো সেটা হট টপিক, হট স্পট, হট ইস্যু। ऊपर अत्याचार करे ए हम नहीं छोड़ेंगे। যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই। পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করছে। আমরা একটা কথা দিয়ে শেষ করলাম না যে সবকিছু সময়ের জন্য তোলা থাকে। সবকিছু কি সময়ের জন্য তোলা থাকে? সব ইস্যু কি সময়ের জন্য তোলা থাকে? আমার তো মনে হয় না। কেন বলছি এই কথাটা সেটা জানাচ্ছি, একটু ধৈর্য ধরুন। তবে সবার প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনি। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে, আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। রাজ্য ও রাজনীতি বেশ কয়েকদিন ধরে এভাবেই বাংলা বাঙালি ও পরিযায়ী ইস্যুতে উত্তপ্ত রয়েছে। আর এর মাঝে মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুনের ঘটনা। খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার অভিযোগ। মৃতের নাম আবু বক্কর মণ্ডল। উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানা নারায়ণপুর গ্রামের বাসিন্দা আবু বক্কর স্ত্রীকে নিয়ে মহারাষ্ট্রে থাকতেন, ভাসি থানা এলাকায় থাকতেন। 20 জুলাই সন্ধ্যের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার একটি ডোবা থেকে আবু বক্করের বস্তাবন্দি টুকরো দেহ উদ্ধার করলো পুলিশ। চরম শাস্তি চাই আমরা, চরম শাস্তি। বুঝতেই পারছেন, সদ্য ছেলেকে হারিয়েছেন। মা বলছেন তার ছেলের সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন সঠিক শাস্তি হয়, তিনি যেন সঠিক বিচার পান। আপনারা কি এটা কোনো নিছক খুনের ঘটনা ভাবছেন? রাজনৈতিক দলগুলো কিন্তু তা ভাবছে না, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। আর কত বাঙালি খুন হওয়ার পর ঘুম ভাঙবে? ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস। এবং বাদুড়িয়ার আবু বক্করের কি অপরাধ ছিল? বাঙালি হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়াটাই কি অপরাধ? বেছে বেছে বাংলা ভাষীদের টার্গেট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এই আবু বক্করের ঘটনা প্রকাশ্যে আসার পর এভাবেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস। আর স্বাভাবিকভাবে এটা নিছক খুনের ঘটনা কিনা তা তো তদন্ত করে দেখবে পুলিশ। তবে রাজ্য রাজনীতির লোকেরা এতে কিন্তু সেই পরিযায়ী শ্রমিক ইস্যু এবং বাংলা অস্মিতা ইস্যু, বাঙালি অস্মিতার ইস্যুটাকে একেবারে এক করে দিয়েছে। শুনুন তাদের বক্তব্য। শুধু বাংলা বলার অপরাধে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে বস্তাবন্দি করা হয়েছে। এ যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই। এ ধরনের ঘৃণা বা এ ধরনের অবাস্তব কথাবার্তা যারা বলছেন তারা পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, একেবারে
রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। এই প্রতিবাদ কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার একটা অচল অবস্থা তৈরি করেছে, তখন এ ধরনের নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। এভাবে বাংলাকে ব্রাত্য করা যায় না। যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। সার্বিকভাবে ভারতের মধ্যে একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জননী যে দেশ, তাকে কলঙ্কিত করছে। বাঙালির মৃত্যু শুধু ভাষার জন্য হয়েছে তা তো যায় না। অসুখ বিসুখ, রোগ ভোগ, অ্যাক্সিডেন্ট কিছু হয় না, এমনি বাঙালি সব মরে যাচ্ছে ভাষা করে। তা আমার জানা নাই। নিশ্চয় কারোর মৃত্যু দুঃখের কারণ। আপনি যান না, মানুষকে না ভরকিয়ে নিয়ে যান, দেখুন। আপনার এখানে ডাক্তার পাঠান, তাদের পোস্টমর্টম করুন, অটোপসি করুন, কোর্টে যান। তবে আপাতত যাই চলুক, মহারাষ্ট্র পুলিশের কিন্তু দাবি পরকীয়ার জন্যই খুন হয়েছে তিনি। নিহত আবু বকরের স্ত্রী এবং বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্ধুর সঙ্গে ষড়যন্ত্র করে আবুকে খুন করা হয়েছে এবং স্ত্রী তার এই ঘটনায় জড়িয়ে রয়েছে। অর্থাৎ এই ঘটনা নিছক খুনের ঘটনা বলে দেখছে পুলিশ। তবে রাজ্য রাজনীতির লোকেরা তাতে তো রাজনীতির গন্ধই খুঁজবে। কেন খুঁজবেন না? কারণ বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। সত্যি কি তাই ঘটছে? অন্তত গোটা রাজ্য থেকে তো আমরাও সেরকমই অভিযোগ পাচ্ছি। সেই অভিযোগগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। অভিযোগ, রাজস্থান থেকে মালদার এই পরিযায়ী শ্রমিককে আটক করে আর্থ মুভার দিয়ে কাঁটা তারের উপরে ছুঁড়ে ফেলা হয়। তার পরিবারের তরফ থেকে সেরকমই অভিযোগ করছে। আমিরকে 2 মাস আটকে রাখা হয়েছিল ক্যাম্পে। আমিরকে ফিরিয়ে আনতে তাই প্রশাসনের কাছে আবেদন করছে তার পরিবারের সদস্যরা। ভাতিজা সোশ্যাল মিডিয়া বলছে যে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো আমার ভাতিজা বলছে বর্ডার ক্রস করে বিএসএফের মাধ্যমে মানে বাংলাদেশ পাঠানো হয়েছে। তবে শুধুমাত্র আমির তো নয়, মানে মালদার কালিয়াচকের আমির নয়, উত্তর 24 পরগনা বনগা থেকে হরিয়ানায় কাজ করতে গিয়েছে নাজমুল সর্দার। সেখানেও তাকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলার জন্যই তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। বাংলা কথা বলার জন্য কাজের থেকে ফিরে বাড়ি আসার সময় ও ধরে। আপনি বলেছিলাম আমার দাদাকে এরকম ধরেছে। ধরেছিল কেন? বাংলায় কথা বলেছিল? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য। এদিকে হরিয়ানা থেকেও বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার মালদার 7 শ্রমিক। ক্যাম্পে রেখে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠছে। নথি দেখানো সত্ত্বেও ছাড়েনি হরিয়ানা পুলিশ। অভিযোগ পরিবারের। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। বাঙালি হেনস্থার প্রতিবাদে কংগ্রেসকেও সরব হতে আবেদন করেছেন তিনি। বাংলাদেশের যখন পেপার সরাসরি সঙ্গে সঙ্গে পাওয়া যায়নি, ওকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ও বাংলাদেশে আছে। এটা তো একদম বেআইনি। আজকে সরকার যদি লেবার ক্লাসকে তুলে, তাহলে আমাদেরকেও তুলতে পারে। সঙ্গে সঙ্গে ডকুমেন্টস নাও থাকতে পারে, না থাকলেও আপনাকে বাংলাদেশ পাঠাবে। যখন মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছিল তখন ঈশা খান চৌধুরীকে দেখতে পেয়েছিলেন কারণ পাশে দাঁড়াতে, পরিস্থিতি শান্ত করতে। ঈশা খান চৌধুরীর যে রাজনীতিটা করছেন সেটা সাম্প্রদায়িকতার রাজনীতি। বাঙালি বাংলাদেশিকে চিনিয়ে দিচ্ছে। যারা একবার এদেশ ছেড়ে চলে গিয়েছিল তারা আবার এদেশে আসবে। এটা ধর্মশালা নয়, এটাকে মানা যাবে না। দেখুন, এই ইস্যুতে রাজনীতি হবে, বাঙালি অস্মিতা, এটা তো সামনে ভোটের টপিক, ভোটের ইস্যু, তার উপর পরিযায়ী শ্রমিক। কিন্তু আসল ইস্যুগুলো কোথাও ধামাচাপা পড়ে যাচ্ছে না তো? উত্তরবঙ্গের নারী পাচারের ইস্যু, যেটা প্রত্যেকদিন আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে তো অনেকেই বলছেন শিলিগুড়িকে কোথাও করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রমিক মহল্লার ব্লকে ব্লকে নারী পাচারের এজেন্ট রয়েছে। লিঙ্ক ম্যানের খোঁজে ইতিমধ্যে শিলিগুড়িতে উদ্ধার হওয়া 56 যুবতীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, যে ট্রেনিং সেন্টারের আড়ালে নারী পাচার হতো সেখানকার কর্মীরা এখনো এলাকায় যায়নি। কাজের জন্য ফর্ম ফিল আপের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয় স্থানীয় এজেন্টদের মাধ্যমে। আর এই এজেন্টরাই মেয়েদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসতো। যে 12 থেকে 13টি ব্যাচ আগে পাঠানো হয়েছে, মানে যাদের আগে পাচার করে দেওয়া হয়েছে, তাদের খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। ভবিষ্যৎ অন্ধকার দেখে তারা পরিচয় শ্রমিক হিসাবে বাইরে চলে যাচ্ছে। পুরুষরাও যাচ্ছে, মহিলারাও যাচ্ছে। সেটাকে কাজে লাগিয়ে, যারা মহিলা পাচারকারীরা আছে সেটাকে কাজে লাগিয়ে কাজের প্রলোভন দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে পাচার করছে। এরকম অনেকবার আমি উত্তরবঙ্গে আমার পেপারেই আছে এরকম ঘটনাগুলো ঘটছে। তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তার জন্য বর্তমান টিএমসি সরকার আছে, চা বাগানের জন্য কোনো তাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ শুনলেন তো, চা বাগানের অবস্থা ভালো না, সেখানে ব্লকে ব্লকে এজেন্ট, সেই এজেন্টদের মাধ্যমে নারী পাচারে। এই ইস্যুগুলোতে কোনো রাজনৈতিক লোকেরা কথাই বলে না। প্রয়াত TV9 বাংলার কনসাল্টিং এডিটর, প্রোগ্রামিং রাহুল পুরকায়স্থ। জন্ম 1964 সালে 6 ডিসেম্বর। বয়স হয়েছিল 61। কবি রাহুল পুরকায়স্থর প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোক প্রকাশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও।
রাহুলের বন্ধু হিসেবে যেমন এসেছি, তেমনি আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম প্রতিনিধি হিসেবেও আমি এখানে এসেছি। আমার কাছে পুরো বিষয়টাই খুব বেদনার, শোকের। কম বয়সে রাহুলকে আমাদের হারাতে হলো। অনেকদিন ধরে ডায়ালিসিস চলছিল, কিন্তু শেষ অবধি আমাদের ওকে হারাতে হলো। সমবেত শোক, সে গাথায় আমিও সামিল আছি। রাহুলের মৃত্যু বাংলা সংস্কৃতি জগতে একটি অপূরণীয় ক্ষতি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH